হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম পসিবল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কামান্ডকির সোশ্যাল অর্ডার অ্যান্ড স্টেট এলিমেন্ট বা সামাজিক শৃঙ্খল ও রাষ্ট্রীয় উপাদান সম্পর্কে তার যে মতামত সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো কামান্ডকি সম্পর্কে আমরা বেশি পরিচিতি না হলেও নীতিসার গ্রন্থ সম্পর্কে আমরা অনেকেই জানি, কারণ নীতিসার গ্রন্থ ইতিহাসেও অনেক পাওয়া গেছে বা প্রাচীন ভারতীয় ইতিহাসে অনেক জায়গায় উল্লেখ পাওয়া গেছে, কামান্ডকির নামও উল্লেখ পাওয়া গেছে। তো সেই নীতিসার গ্রন্থের যিনি প্রবক্তা ছিলেন বা তার রাইটার ছিলেন হচ্ছেন কামান্দকি। তো নীতিসার গ্রন্থ যিনি লিখেছিলেন সেটা তিনি হচ্ছেন কামান্দকি। তো তাছাড়াও মহান যে কূটনীতিবিদ চাণক্য বা কৌটিল্য সম্পর্কে বা কৌটিল্য নামে যাকে যাকে আমরা জানি, তার প্রধান শিষ্য কিন্তু ছিলেন কামান্দকি। তো সেই হিসাবেও তার একটা পরিচিতি রয়েছে। তো তার যে গ্রন্থ, কামান্দকির যে গ্রন্থ সেটা হচ্ছে নীতিসার গ্রন্থ। আর এটি প্রাচীন ভারতীয় একটা গ্রন্থ এবং মূল্যবান একটা গ্রন্থ, যেখানে রাজনীতির উপাদান এবং রাষ্ট্রযন্ত্রের উপাদান সমূহ সব কিছু নিয়ে বর্ণিত করা হয়ে মানে বর্ণিত রয়েছে এইসব বিষয়গুলো নিয়ে, যার জন্য আমরা সেই বিষয়টাকে নিয়েই আলোচনা করব আজকের টপিকে। ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে, দ্য স্টেট ওয়াজ নট এ পলিটিক্যাল ইনস্টিটিউশন টু ইনফ্লিক্ট ইটস পাওয়ার অ্যান্ড অথরিটি অনলি অ্যান্ড বি ইমিক্যাল ইনিমিক্যাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। অর্থাৎ এখানে কামান্দকি মানে কৌটিল্য একটা কিন্তু স্টেট অফ নেচার বা সেই সময়ের আগে একটা রাষ্ট্রের কল্পনা কিন্তু করেছে, বা সেখানে কৌটিল্য বলেছেন যে সেই সময় নৈরাজ্যপূর্ণ একটা রাষ্ট্র ছিল, সেটা মেনেছিলেন। সেই রকমই এখানে কামান্দকিও মেনেছেন যে একটা এমন সময় একটা রাষ্ট্রের কথা তিনি কল্পনা করেছেন যে সেই সময় রাজনৈতিক প্রতিষ্ঠান বলে কিছু ছিল না, এবং সেখানে শুধুমাত্র ক্ষমতার ও কর্তৃত্ব দানের সাথে জনগণের স্বার্থের বিদ্বেষী ছিল। অর্থাৎ মানুষ কর্তৃত্ব দানের এবং স্বার্থের জন্য মানুষ সব কিছু করতো এবং স্বার্থের আবেগে সব কিছু করতো, যে যেরকম পারত সে সেই রকমভাবে যা কিছু হস্তান্তর করতো বা হস্তক্ষেপ করতো, এরকমভাবে কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালনা করতো। সেটা কিন্তু কামান্দকিও মেরেছে। সেরকমই আবার পরে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতেও আমি অলরেডি ডিসকাস করেছি যে সেখানে স্টেট অফ নেচার সম্পর্কে লক, হবস, রুসো যে মতামতটা দিয়েছিলেন পরবর্তীতে, যে কীরকম স্টেট অফ নেচার ছিল। তো সেই রকমই যে যেরকম যে সময়ে তারা এসেছিল তার আগের একটা প্রাকৃতিক রাষ্ট্রের সবাই কল্পনা করেছে, সেখানে সেই রকম কামান্দকিও কিন্তু সেই রাষ্ট্রের কল্পনা করেছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, রেদার দ্য স্টেট ওয়াজ ভিউ by the ancient scholars as a moral authority which encounters the lords that come on the way of individual happiness and establish a sound and perfect social system for their honorable existence। তো প্রাচীন পণ্ডিতেরা, তো সেখানে আরেকটা তিনি কল্পনা করেছেন যে সেখানে সেই সময়কার প্রাচীন পণ্ডিতেরা যারা ছিলেন তারা রাষ্ট্রকে নৈতিক কর্তৃত্ব হিসাবে দেখেছিলেন, বা যা ব্যক্তিগত সুখের পথে আসা সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয় এবং তাদের সম্মানজনক অস্তিত্বের জন্য একটি সুষ্ঠু ও নিখুঁত সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করে। ও তো এখানে কামান্দকি একটা মানে সেই সময় সেই রাষ্ট্রে যে ডেভেলপের কথা বলেছে, যে সেই রকম যখন নৈরাজ্যপূর্ণ বা সেরকম স্বার্থান্বেষী বা কর্তৃত্ব দানের যে রাষ্ট্রটা ছিল, সেই সময় কিছু পণ্ডিতের আবির্ভাব ঘটেছিল যারা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিল এবং সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে তারা একটা সুষ্ঠু ও নিখুঁত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেটা কামান্দকি বলছেন। তারপর থার্ড পয়েন্ট বলছে, দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি অফ স্টেট অফ শুক্রা অ্যান্ড কামান্দকি ইজ টু শো দ্য difference between the constituents of a modern state and that of the ancient Indian state। তো এখানে শুক্র এবং কামান্দকি, এখানে দুজনের কথা বলা হয়েছে যে শুক্র এবং কামান্দকি এদের রাজ্যের অধ্যয়নের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আধুনিক রাজ্যের সঙ্গে প্রাচীন ভারতীয় রাজ্যের উপাদানগুলির মধ্যে পার্থক্য দেখানো। তো শুক্র এবং কামান্দকি তার রাজ্যের যে অধ্যয়নের যে মূল উদ্দেশ্য তারা বলেছেন সেটা হচ্ছে প্রাচীন যুগের উপাদান, রাজ্যের উপাদান যেটা ছিল এবং আধুনিক যুগের যে উপাদান, তাদের মধ্যে পার্থক্য দেখানোই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। ফোর পয়েন্টে বলা হয়েছে, দ্য কনস্টিটিউয়েন্টস অফ দ্য মডার্ন স্টেট অফ পপুলেশন টেরিটরি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভিং এ জুরিস্টিক পার্সোনালিটি অ্যান্ড কমন উইল অ্যান্ড সোভারেনিটি। তো আধুনিক রাজ্যের উপাদানগুলি যে মানে কামান্দকি কয়েকটি রাজ্যের উপাদানের কথা বলেছে এখানে। তো এখানে ফার্স্ট যেটা বলেছে পপুলেশন বা জনসংখ্যাকে বলেছে, তারপর টেরিটরি অঞ্চল বা এলাকাকে বলেছে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের কথা বলেছেন, এবং জুরাস্টিক পার্সোনালিটি অর্থাৎ আইনগত যে ব্যক্তিত্ব সেটার কথা বলেছে, এবং
সাধারণ ইচ্ছা বা কমন উইলের কথা বলেছে, এবং সোভারেনিটি বা সার্বভৌমত্ব, এগুলোকে রাষ্ট্রের উপাদান হিসাবে তারা মেনেছে না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতি সপ্তম, অর্থাৎ এখানে প্রকৃতি সপ্তম সম্পর্কে কি বলেছেন, অ্যাকর্ডিং টু কামান্দকি প্রকৃতি সপ্তম মিনস দ্য 7 এলিমেন্টস অফ দ্য স্টেট। তো এখানে কামান্দকি বা কামান্দকির মতে প্রকৃতি সপ্তম বা এই কথার অর্থ হচ্ছে রাজ্যের 7টি উপাদান। তো এখানে প্রকৃতি সপ্তম বলতে রাজ্যের 7টি উপাদানের কথা কিন্তু কামান্দকি বলেছেন। সেকেন্ড পয়েন্ট বলছে দ্য থিওরি ইজ অলসো নোন অ্যাজ সপ্তঙ্গম রাজ্যম 7 লিম্বস অফ দ্য স্টেট। তো এই তত্ত্বটি সপ্তঙ্গম রাজ্যম সম্পর্কেও বা নামেও পরিচিত, যা রাজ্যের 7টি অঙ্গ নিয়ে গঠিত, অর্থাৎ রাজ্যের 7টি অঙ্গ বলা যায় একে, বা সপ্তঙ্গম রাজ্যমও বলা হয়েছে এর আর এক নাম। থার্ড পয়েন্ট বলছে ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট অল দেয়ার এলিমেন্টস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, নান অফ দ্য এলিমেন্টস আর অফ ইন্ডিপেন্ডেন্ট নেচার। তো এখানে বলছে এই উপাদানের প্রাচীন বিষয় হলো সমস্ত উপাদানই একে অপরের উপর নির্ভরশীল, কোনো উপাদানই স্বাধীন প্রকৃতির নয়। তো এখানে 7টি উপাদানের যে বিষয়ের যে মূল বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স যেটাকে বলেছে, যে বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এরা স্বাধীন নয় বা স্বাধীন প্রকৃতির কেউই নয়, এরা একে অপরের উপর নির্ভরশীল। যে 7টি স্তম্ভ একা একা কোনো কিছু পরিচালনা করতে পারবে না, এরা একে অপরের সঙ্গে সমঝোতা করে বা নির্ভর করেই কিন্তু তারা রাষ্ট্রটা পরিচালনা করবে, তাই এরা স্বাধীন প্রকৃতির নয়, তারা একে অপরের উপর নির্ভরশীল বলেছে। তারপরে দেয়ার ফর দে আর ইকুয়ালি ইম্পর্টেন্ট দ্য 7 এলিমেন্টস। তো 7টি যে এলিমেন্টসের কথা বলেছে সেটা কি কি? ফার্স্ট বলছে স্বামীন, অর্থাৎ কিং, রাজারকে ফার্স্ট উপাদান বলেছেন। সেকেন্ড বলছে আমত্ত, দ্য মিনিস্টার, মন্ত্রী, যে আমত্ত, তা আমত্ত নামে জায়গা যিনি, যেটা চাণক্য কিন্তু এগুলো বলেছিল, ঠিক আছে। তারপর থার্ড পয়েন্ট বলছে জনপদ, যে ল্যান্ড অর্থাৎ ভূমি, যে ভাগে জনপদে ভাগ ছিল সেই সময়, সেই জনপদের কথা বলেছে, এটাকেও একটা উপাদান বলেছে। তারপর দুর্গা বা দুর্গ যেটাকে বলছে, দ্য ফোর্টস, যে মেন টেম্পল যেটা, সেটার কথা বলেছে, এটা একটা উপাদান। তারপর কোষ ট্রেজারারি বা শব্দ মানে ভান্ডার যেটাকে বলছে, কি বলবো, কোষ ভান্ডার আর কি। তো তারপরে আছে দান্দব অর বালা, অর্থাৎ আর্মি বা সেখানকার সেনাবাহিনীর কথা বলেছে, তো এটা একটা উপাদান। তারপর হচ্ছে সুরহিত আর মিত্র অ্যালাইস, এবং বন্ধুর কথা বলেছে বা মিত্রের কথা বলেছে অ্যাকচুয়ালি, যে এই 7টি মেন উপাদানের কথা বা স্তম্ভের কথা কিন্তু কামান্দকি বলেছেন। তারপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ উপায়, অর্থাৎ এখানে উপায়ের কথা বলেছে, অর্থাৎ যে উপাদান, যে রাজ্যের যে উপাদানের কথা অ্যাকচুয়ালি তিনি আলোচনা করেছেন, সেই উপাদানের যে উপায় কিভাবে করা যাবে আর কি, একটা রাজ্য পরিচালনার ক্ষেত্রে কি কি করা যায় সেই ব্যাপারে তিনি কিন্তু বলেছেন। তো ফার্স্ট বলছে উপায় or approach are the ways according to কামান্দকি from which an object can be realized। তো কামান্দকি উপায় বলতে বুঝিয়েছেন যেখান থেকে কোনো বস্তু মানে উপলব্ধি করা যায় আর কি। তো এখানে উপায় বলতে বলেছে যে যেখান থেকে বা যেটার উপর নির্ভর করে মানুষ কোনো বস্তুকে উপলব্ধি করতে পারবে বা সেটাকে গ্রহণ করতে পারবে, সেই ব্যাপারটাকে বলেছে। তো এখানেও কিন্তু তিনি বলেছেন 7টি উপায়ের কথা বলেছেন। এখানে 7টি উপায়ের সাহায্যে কিন্তু যে সব কিছু বা বস্তু উপলব্ধির যে 7টা উপায়, সেটা কি বলেছে, ফার্স্ট যেটা বলছে সাম অর কনসিলেশন, অর্থাৎ সমঝোতা, যেটাকে বলছে যে এটা হচ্ছে একটা বড় উপাদান একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সব যে মৌলিক উপাদান কথা তিনি বলেছেন, মৌলিক উপাদান যা 7টি উপাদানের কথা বলেছেন, এই 7টি উপাদান তারা আবার যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার জন্য কিছু একটা বা উপলব্ধি করবে তারা সব ব্যাপারগুলোকে, তার জন্য তাদের 7টা আবার এর বস্তু উপলব্ধি করার 7টা কি বলবো 7টা পর্যায়ের কথা বলেছে বা উপায়ের কথা বলেছে একটা। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সাম বা কোঅ্যানসিলেশন, অর্থাৎ সমঝোতা, যে এটা একটা বড় কারণ। একটা সবসময় যে মানুষ রাজার মধ্যে রাজার যুদ্ধ করেই যে রাজ্য করবে সেটা কোনো ব্যাপার না, তাদের মধ্যে সমঝোতাও একটা বড় ভূমিকা পালন করবে, সেই জন্য এটা একটা বস্তুগত উপলব্ধির একটা বড় উপায়। সেকেন্ড বলছে দান অর গিফটস, অর্থাৎ উপহার, যেটাকে বলছে যে দানটাকেও কিন্তু বড় করে দেখা হয়েছে, যে সবসময় গ্রহণ করা নাই, কিছুটা দান করার ক্ষেত্রেও তিনি বলেছেন যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অপরকে সাহায্য করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। থার্ড বলছে ভেদ অর রেফচার। তো এখানে
সরি এটা রেপচার হবে না, এটা রূপচার হবে, অর্থাৎ বিচ্ছেদকরণ যেটাকে বলছে, অর্থাৎ বিচ্ছেদকরণ। তো এখানে বিচ্ছেদকরণ বলতে যেটা বলেছে যে যে জিনিসের সঙ্গে আহ, মানে দূরে থাকাই যদি রাষ্ট্রের মঙ্গল হয় তাহলে সেখান থেকে দূরে থাকাই, অর্থাৎ সেটাকে বিচ্ছেদ করে রাখাটাই জরুরি। তো সেই ক্ষেত্রে এখানে বিচ্ছেদটাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বলেছেন। তারপর দ্বন্দ্ব বা ফোর্সের কথা যেটা, বা সেনাবাহিনী, এটা একটা তুলে ধরেছেন, এটা একটা বড় উপায়। তারপর ফিফথ যেটা বলছে মায়া অর দ্য ডিসপ্লে অফ ডিসাইডফুল ট্র্যাকটিস, অর্থাৎ এখানে বলছে মায়া বা প্রতারণামূলক কৌশলের প্রদর্শন। অর্থাৎ যে কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রকে মানে নিজের রাষ্ট্রকে বাঁচানোর জন্য কোনো রকম কৌশল বা প্রতারণামূলক কৌশলেরও প্রদর্শন করা উচিত, বা এটা করাও দরকার, বা এই উপায়েও যে মানে এমন একটা উপায় বা কৌশলকে গ্রহণ করা উচিত যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়ে বরং ভালো হয়, তার জন্য যে কোনো কৌশল তারা করতে পারে, সেটা একটা উপায়। তারপর বলছে উপেক্ষা অর ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্স, অর্থাৎ উপেক্ষা বা কূটনীতি বুদ্ধিমত্তা যেটা চাণক্যের ছিল, তো সেই রকম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা অন্যতম উপায়। তারপর হচ্ছে ইন্দ্রজাল অর কনজিউরিং ট্রিক্স, অর্থাৎ ইন্দ্রজাল বা অলৌকিক কৌশল, যা ম্যাজিক কথাই বলছে, যে সেই সময় কিন্তু অলৌকিক ব্যাপারটা বেশি ছিল, কারণ সেই সময় নানান রকম অলৌকিক ক্ষমতা সম্পন্ন এরকম ব্যাপার কিন্তু ছিল সেই সময়, তার জন্য এটাকেও একটা কৌশল হিসাবে তিনি বলেছেন। তারপর বলছে সেকেন্ডে যেটা বলছে কৌটিল্য অ্যাকসেপ্ট অনলি ফোর সাচ অ্যাপ্রোচ ভায়া হুইচ অন দ্য অবজেক্ট ক্যান বি রিয়ালাইজড। তো কৌটিল্য উপায়ের মাত্র 4টি পন্থা গ্রহণ করেছিলেন। তো কামান্দকি কিন্তু 7টা পন্থার কথা বলেছেন, কিন্তু কৌটিল্য 4টি মাত্র পন্থার কথা বলেছে। সেটা কি কি? যে ফার্স্ট আছে সাম অর কোয়াইনসিলেশন, যেটা কামান্দকিও মেনেছেন, যে যেটা সমঝোতা বলছে। সেকেন্ড বলছে দান অর গিফটস, বা দান করা বা উপহার দেওয়ার কথা বলেছে। তারপর থার্ড বলছে ভেদ আর রূপচার বা বিচ্ছিন্নকরণ, অর্থাৎ যেগুলো যাদের সঙ্গে মেশা উচিত নয় বা যেটাকে বিচ্ছেদ করে রাখার সেটাকে বিচ্ছেদ করে রাখো। আর ফোর্থ যেটা বলছে দ্বন্দ্ব বা ফোর্স বা সেনাবাহিনীর প্রকৃত ব্যবহার যেটাকে বলছে। তো এই 4টে উপাদানের কথা বলেছেন কৌটিল্য, আর কামান্দকি মোট 7টি উপাদানের কথা কিন্তু বলেছিলেন। থার্ড পয়েন্ট বলছে দ্য কনসেপ্ট অফ স্টেট রিভেলড দ্য শুক্রানীতি অ্যান্ড কামান্দকি নীতি ক্লিয়ারলি পয়েন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ মোরাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড ভ্যালুস। তো এখানে বলছে যে শুক্রনীতি এবং কামান্দকি নীতিতে প্রকাশিত যে রাষ্ট্রীয় ধারণা স্পষ্টভাবে যেটা বলেছে সেটা নৈতিক মান ও মূল্যবোধের প্রভাব নির্দেশ করে। অর্থাৎ শুক্রনীতি এবং কামান্ডনীতি যেটা তার নীতিসার গ্রন্থ, সেখানে প্রকাশিত রাষ্ট্রের ধারণা সম্পর্কে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের নৈতিক মান এবং মূল্যবোধের প্রভাবকে নির্দেশ করাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য, বা সেটাই তারা তাদের নীতিসার গ্রন্থে কিন্তু বর্ণিত করে রেখেছেন। 4 পয়েন্ট বলছে বোথ শুক্রনীতি অ্যান্ড কামান্দকি নীতি হ্যাভ এ স্ট্রেসড আপন ধর্ম হুইচ ইজ দ্য কোর কনসেপ্ট অফ দ্য অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান পলিটি। তো শুক্রনীতি এবং কামান্দকি নীতি উভয়ই ধর্মের ওপর জোর দিয়েছে, যা প্রাচীন ভারতীয় রাজনীতির মূল ধারণা। অর্থাৎ ধর্মের কথা কিন্তু সেই মহাভারত থেকেই আসছে, যে মহাভারতেই কিন্তু ধর্ম অধর্মের উপর ভিত্তি করেই যে মহাভারতের পুরো কাব্যটা রচিত। চাণক্যও কিন্তু তার রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল সেখানেও কিন্তু ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, বা ধর্মের একটা রাজা সার্বভৌম যিনি রাজা হবেন তিনি ধর্মকে সবসময় সাথে নিয়ে চলবেন। এখানেও কিন্তু কামান্দকিও যেটা বলছেন বা তার নীতি সারে যেটা তিনি মূল প্রধান যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ধর্মের বিষয়। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ফিলোসফি যে ধর্মের কথা এখানে বলছে সেটা কোনো রিলিজনের কথা অ্যাকচুয়ালি বলছে না। এখানে ধর্ম বলতে পুরো সত্যের প্রতীক, বা সত্যের সাথে ভালো একটা মানসিকতার সাথে, বা পুরো নৈতিকভাবে রাষ্ট্র পরিচালনা কোনো রকম স্বার্থ ছাড়া, এটাকেই কিন্তু ধর্মের কথা বলেছে, এটাই ধর্মের পথে চলা বলেছে। ঠিক আছে, এটা কোনো রিলিজন হিসাবে বলেনি। এই ধর্ম বলতে এখানে যে সত্যের পথে চলা, নৈতিকভাবে চলা, মানুষের জন্য সেবা করা, রাষ্ট্রের জন্য সেবা করা, নিজের স্বার্থ ছাড়া যে কাজ করা সে বা নিঃস্বার্থভাবে কাজ করা, সেটাকেই ধর্মের পথে চলা বলেছে। ঠিক আছে, সেটা মহাভারতেও বলেছে, চাণক্যও বলেছে, আবার কামান্দকিও বলছে। তো ইন্ডিয়ান যে
টোটাল আমাদের পলিটিক্যাল ফিলোসফি যে ইন্ডিয়ান 3টে টপিক ছিল, মহাভারত, কৌটিল্য এবং কামান্দকি, সেই 3টে টপিক আমি অলরেডি ডিসকাস হয়ে গেল, বা আজকে 3টে টপিক। তো এই 3টে টপিকের মধ্যে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি সেই টপিকটা নিয়ে আবার কোনো ভিডিও আপলোড করব। না হলে আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট কোনো চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারে। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।